জাতীয় যে বয়ান, বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যে বয়ান, এই বয়ানটা ৭১-এর পর থেকে কি ছিল, কি আকারে ছিল এবং ৭১ কি আকারে হয়েছিল। দেখেন, ৭১ কিন্তু জুলাইয়ের মতোই একটা জনযুদ্ধ, জুলাইয়ের মতোই একটা জনযুদ্ধ, যদিও এটা ভিন্ন একটা পার্সপেক্টিভে হয়েছে, ভিন্ন শত্রুর বিরুদ্ধে হয়েছে, কিন্তু মানুষের যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু মানুষ নিজের তাগিদ থেকে এনগেজ হয়েছে। কেউ কাউকে কিন্তু ওভাবে বলে দেওয়ার সুযোগটা কম ছিল যে তুমি আসো আমার কাছে এবং আমার সঙ্গে গিয়ে ঝাঁপায় পড়ো, বরঞ্চ মানুষ নিজের তাগিদ থেকে। আমরা জহির রায়হানের লেখায় এই জিনিসটা পাই এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের অনেকের লেখাতে এই জিনিসটা উঠে আসে। তো আমরা যে জায়গাটায় ছিলাম, এখন মুক্তিযুদ্ধের এই লড়াইটা লড়লো সবাই, কিন্তু দেখা গেল মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর দেশের মালিক হয়ে গেল যারা যুদ্ধের প্রথম মুহূর্তে কলকাতায় পালায় গেল তারা। এবং তারপর তারা যখন আবার কামব্যাক করলো, কামব্যাক করার পর দেখা গেল কি, ও আচ্ছা, মুক্তিযুদ্ধ তো হয়েছে অমুক 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 কারণে। আরে ভাই, আমার হালের গরু ধরে নিয়ে গেছে হচ্ছে গিয়ে পাক আর্মি খাওয়ার জন্য, আমার চাষবাস বন্ধ, আমার ছেলে গুলি খাইছে, আমার মেয়ে পালায় গেছে বা তাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে এবং রেপ করা হয়েছে, আমি যুদ্ধে যোগ দিছি। এই যে জায়গাটা, মানুষের যে প্রয়োজন সেইটাকে ইগনোর করা। আমি স্বপ্ন দেখছি আরেকটু কম টাকায় আমি খেতে পারবো, চাল কিনতে পারবো। আমি স্বপ্ন দেখছি আমার জন্য হয়তো উচ্চশিক্ষাটা আরও সহজ হবে, আমার জন্য হয়তো আরেকটা বৈষম্যহীন সমাজ তৈরি হবে। সেই যে কমন ন্যাশনাল ড্রিম, এটাকে ছিনতাই করা হয়েছে কি না, আমরা অমুক অমুক বাঁধ প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধে যোগ দিছি। তো এইটা ছিল হলো গিয়ে মুক্তিযুদ্ধ ছিনতাইয়ের প্রথম পর্ব। এবং পরবর্তী পর্বে কি করা হয়েছে, দেখা গেছে একটা নেক্রোপলিটিক্স শুরু করা হয়েছে যে অমুক ব্যক্তি না থাকলে তো এই দেশটা হইতো না, অ্যাজ ইফ ওই লোকটা এই দেশটা প্রতিষ্ঠা করে এরপর পাকিস্তানের জেলে গেছিল। ব্যাপারটা এরকম। তো আনফর্চুনেটলি ব্যাপারটা তো শুধু এটাই হয় নাই, বরঞ্চ একটা জাতি, এই জাতিটা তো একদিনে তৈরি হয় নাই, এটার যে কয়েক হাজার বছরের জার্নি আছে সেগুলোকে ইগনোর করার ঘটনা ঘটছে। ফলে যেহেতু বয়ানে বাকি সবাই বাদ পড়ে গেছে, মুক্তিযুদ্ধের যে বয়ান, প্রতিষ্ঠিত বয়ান, যেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে উৎপাদন করা হয়েছে, সেই বয়ানটা যেহেতু এক জায়গায় কুক্ষিগত হয়েছে, পরবর্তীতে কি ঘটছে, পরবর্তীতে কিন্তু সমস্ত মানুষ দেখলো যে ক্ষমতাও ধীরে ধীরে ওই যে বয়ানটা যারা কন্ট্রোল করছে তাদের চারপাশে জমা হইতেছে। এবং এই বয়ানের উপরে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ বলি, ভারতীয় আধিপত্য বলি, জনবিরোধী এজেন্ডা বলি, এগুলো সব বাংলাদেশে এস্টাবলিশ করা হয়েছে এই বয়ানের উপরে। সো মুক্তিযুদ্ধের বয়ানটা কেন হাত দিলাম, কারণ হচ্ছে সত্যিকার অর্থে জুলাই মানুষের মাথায় ঢুকে যায় প্রথম যে কথাটার মাধ্যমে বা যে স্লোগানটার মাধ্যমে, কাঁপিয়ে দেওয়া সেই স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমি কে আমি কে, পরের শব্দ রাজাকার রাজাকার, এই স্লোগানের মাধ্যমে, যেইটাকে মানুষ কিন্তু ক্ষোভের স্ফুরণ আকারে বলছে। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সরাসরি এনগেজ ছিলাম। তো ওই সময়ে কিছু ঘটনা ঘটে যে 8ই এপ্রিল আমরা যে আন্দোলন করলাম, 8ই এপ্রিল রাতের বেলা, বিকালবেলা আন্দোলন করতেছি আমরা ক্যাম্পাসে, রাতের বেলা মতিয়া চৌধুরী আমাদেরকে বললো রাজাকারের বাচ্চা, সিম্পলি। তো আমার তো 14 গোষ্ঠীতে কোনো রাজাকার নাই, তুমি আমাকে ট্যাগ দিলা, ওকে, আই ওন ইট। তো এই যে বিদ্রোহ শুরু হলো, এইটাকে ব্যাপকভাবে নেওয়ার জন্য তখনও বাংলাদেশ রেডি না বিভিন্ন কারণে। কিন্তু 24-এ এসে এই ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে যে আমি তো রাজাকার না, কিন্তু তুমি যেহেতু আমাকে বলছো রাজাকার, ওকে আমি রাজাকার, না ফেস মি। এই যে জায়গাটা, এই জায়গাটা 24 নাগাদ তৈরি হয়ে গেল। এবং এইখান থেকে 24-এর ন্যারেটিভ তৈরি হওয়া শুরু হলো। এবং আমরা খেয়াল করবো কিনা, দিলু রোড, 1/3 দিলু রোড, এইটা মনে আছে কারো? দিলু রোডে মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়ার একটা ফেক ছবি বের হয়েছিল জুলাই মাসের শুরুতে 2024-এ। এই যে 1/3 দিলু রোডের ঘটনা নিয়ে সবাই যে ট্রল করা শুরু করলো, তার মানে ততদিনে যে আওয়ামী বয়ান, ওইটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে দুর্বল হয়ে আসছিল। মানুষ বুঝতে পারতেছিল যে এইটাকে বিক্রি করে আমাদেরকে আর বোকা বানানো যাবে না, আমরা একটা সময়ের অপেক্ষায় আছি। অ্যান্ড ওয়েন দিস স্টার্টেড, পিপল জাস্ট গট আ বুম। তো
এই জায়গাটা থেকে মূলত জুলাইয়ের বয়ান নির্মাণের শুরু। এবং তারপর দেখেন জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যে ভাষার নির্মাণ হয়েছে, আন্দোলনের বিভিন্ন প্রোগ্রাম হয়েছে, দেখবেন সবচাইতে শক্তিশালী প্রোগ্রামগুলোর একটা ছিল আবু সাইদের গায়েবানা জানাজা। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যদি ভুল না করি 17ই জুলাই এই জানাজার আয়োজনটা হয়, এবং যেটার আগে পুলিশ গুলি এবং টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় আক্তার হোসেনকে অ্যারেস্ট করা হয়। আমরা অনেকে ঢুকতে চেষ্টা করছি ক্যাম্পাসে, কিন্তু ঢুকতে পারি নাই, শাহবাগ বন্ধ ছিল ওই সময়। তো এই যে ঘটনাগুলো ঘটলো এবং এই জানাজাটা তারা আটকায় দিল, দেখেন জানাজা কিভাবে পলিটিক্যাল হয়ে ওঠে। একজন শহীদ যে কিনা সরাসরি গুলির সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়ে নিজের জীবনটা উৎসর্গ করছে, এবং যা থেকে একটা পথ দেখাই দিচ্ছে যে দেখো এই যে রক্ত দাও, এইটা হচ্ছে তোমার সামনে আগায় যাওয়ার পথ। এইখান থেকে তারপর কি হইল, তাকে আমরা মাথায় তুলে নিলাম যে না, এ হচ্ছে আমাদের দেশের মাথার মুকুট, এবং এ একটা স্বপ্নকে তাজা করে দিছে। এবং ওইটা চোখের সামনে আমাদের মনে হয়েছে যে জানাজা তো একটা দুঃখের জিনিস, আমাদের এই দুঃখের পেছনে আবার একটা সেলিব্রেশন ছিল যে না, উই গট দ্য ওয়ে। এই যে মুহররম মাস শুরু হয়েছে, কারবালা দুঃখের, আবার কারবালা অনুপ্রেরণার। এই যে খামেনি মারা গেছে ইরানে, ঘটনাটা দুঃখের আবার অনুপ্রেরণার। কিভাবে মৃত্যুর মধ্য দিয়ে শহীদ কি করে, শহীদ জীবিত শহীদ তৈরি করে। প্রতিটা শহীদের মৃত্যুর মাধ্যমে আরো অনেক জীবিত শহীদ তৈরি হয়, যারা বাকিদেরকে পথ দেখায় যে দেখো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ ওয়্যার ইউ নিড টু গো, উই নিড টু গো, অ্যান্ড দিস ইজ দ্য ডেস্টিনেশন। তো আবু সাইদের পর যখন মনে পড়ে, আশা করি সবার, 17 তারিখে খুব বেশি ভায়োলেন্স হয় নাই ঢাকায়, কিন্তু 18 তারিখ প্রচণ্ড ভায়োলেন্স হয়। অসংখ্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলেজ ছাত্র এবং পেশাজীবী ওই দিন রাস্তায় নামে এবং অনেকেই শহীদ হন। 18 তারিখ 19 তারিখ ঢাকার রাস্তায় রীতিমতো যুদ্ধ চলছে। এবং এইটা দেখেন, এই যুদ্ধটাকে আমি যদি কম্পেয়ার করি, এটাকে কম্পেয়ার করা যায় একমাত্র গাজায় যা চলছে তার সঙ্গে। একমাত্র কেন পৃথিবীতে এইরকম আর্মড ট্রেইনড ফোর্সেস মেম্বারদের সঙ্গে খালি হাতে লড়াইয়ের যে ঘটনা, এটা আপনি গাজায় পাবেন, আর কাশ্মীরে পাবেন, আর ঢাকায় পাবেন, বাংলাদেশের শহরগুলায় পাবেন। এই ঘটনাটা আর কোথাও ঘটে নাই। এবং এই জায়গাটায় আমি একদম এক্সাম্পলিফাইড করে দিলাম জিনিসটাকে, যে এটা যুদ্ধের চাইতে কোনো অংশে কম ছিল না, এবং এই যুদ্ধে 1.5 থেকে 2 হাজার মানুষের জীবন চলে গেছে, তারা শহীদ হয়েছেন, এবং অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। তো তাইলে জুলাইকে আমরা যদি, অনেকে বলে বিপ্লব, অনেকে বলে অভ্যুত্থান, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে যে এটা আদৌ বিপ্লব নাকি অভ্যুত্থান। নাম্বার 1, জুলাই একটা যুদ্ধ, উই হ্যাভ টু অ্যাডমায়ার দিস। এই জায়গাটায় আমাদের কোনো কার্পণ্য করা উচিত না যে খালি হাতে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে, ঢিল নিয়ে মানুষ রাইফেলের এবং বুলেটের মোকাবেলা করছে। এটা যুদ্ধের চাইতে কোনো অংশে কম না। আপনি উত্তরার অনেক ভিডিও পাবেন, যে ভিডিওগুলোতে মানুষ কিন্তু কি করতেছে, যে টিন সামনে রেখে ওর পিছনে দাঁড়ায় ঢিল ছুটতেছে পুলিশের দিকে, পুলিশ ফায়ার করতেছে। এই যে ঘটনাগুলো ঘটলো, এটা ছোটোখাটো ব্যাপার না, কি পরিমাণ সাহসের প্রয়োজন হয়। আমরা সবাই জানি যে পাকিস্তানিরা কম বেশি লড়াই প্রবণ, তারা অনেক লড়াই করে। তো আমি তো গত বছর পাকিস্তানে যাই, আমাকে ওদের লোকজন জিজ্ঞেস করে, ভাই তোমরা এত সাহস কোত্থেকে পেলা, মানে এটা কিভাবে সম্ভব, তুমি এইভাবে গুলির সামনে যাইতেছো, দৌড়াইতেছো, পুলিশ এভাবে বন্দুক তাক করে আছে, তোমরা লড়াই করতেছো, আমরা তো এটা পারি না। ওরা বলতেছে, এবং কারা বলতেছে, পাঠানরা বলতেছে। আমি নেপালে গেছি, গুরুং এবং গুর্খাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, ওরা বলতেছে। তো দেখেন, পাঠান এবং গুর্খা এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সাহসী ওয়ারিয়র, সারা পৃথিবীতে রিকগনাইজড সবচেয়ে সাহসী ওয়ারিয়র। এরা বলতেছে তোমরা এত সাহস কোথায় পেলা। আমরা বাংলাদেশি জাতিকে গালিগালাজ করা অনেক ইন্টেলেকচুয়াল অর ইম্পোস্টার ইন্টেলেকচুয়ালকে দেখি, কথায় কথায় বাংলাদেশি জাতিকে গালিগালাজ করে, বাট যেই জাতিটা এই ফিট অ্যাচিভ করতে পারছে, তারা কি আসলেই ছোট করার মতো কিছু, নাকি তাদের সামনে থেকে উচ্চতর লক্ষ্য সবসময় আড়াল করে রাখা হয় দেখে তারা পিছিয়ে থাকে, নাকি তাদেরকে প্রপারলি লিড করতে পারা যায় না বা পারে না লিডাররা, এই কারণে পিছিয়ে থাকে? দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু আস্ক অ্যান্ড ডিসকাস। তো এখন
ন্যারেটিভ, এতক্ষণ জুলাই পূর্ব এবং জুলাইকালীন ন্যারেটিভের কথা বললাম। আহ, এখন আমরা জুলাই পরবর্তী ন্যারেটিভের কথা বলবো। প্রথম যে ন্যারেটিভ জুলাইয়ের পরে বাজারে আসে সেটা হচ্ছে, এতক্ষণ যা হয়েছিল তার পক্ষে ছিলাম, এখন যা হইতেছে তার পক্ষে নাই। মনে আছে কিনা 5 তারিখ সন্ধ্যার পর থেকে? এইটা হচ্ছে প্রথম ন্যারেটিভ, যেটা জুলাইয়ের পরে প্রচণ্ড ডমিন্যান্ট হয়ে ওঠে। যে না, এইটা ছিল আওয়ামী লীগের ড্যামেজ কন্ট্রোল ন্যারেটিভ। যারা আসলে কখনোই জুলাইকে সেভাবে ওন করে নাই, তারা প্রথমেই এই জিনিসটা ছাড়ে, এবং হঠাৎ করে অনেক মানুষের মনে হয় যে না, হাসিনা আসলে তো যা করছে করছে, কিন্তু ও আমার ভাইকে মারলে কি হবে, আমি ওর বাড়ির চেয়ার নিয়ে এসে বিরাট বড় অপরাধ করে ফেলছি। ও আমার বোনকে গুলি করে মারছে তো কি হয়েছে, আমার বাচ্চাকে মারছে তো কি হয়েছে, আমি ওর ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছি, এটা অনেক বড় পাপের কাজ হয়েছে। ঠিক আছে, কিন্তু দেখেন এই জায়গাটা কেন ঘটছে। কারণ জুলাইয়ের যে আমি বলবো থটসের জায়গা থেকে জুলাইকে মানুষের মাথায় গভীরভাবে ঢুকানোর যে সময়টা, এই সময়টা আমরা পাই নাই। একদম শেষ দিকে জুলাইয়ের 2 তারিখে, 3 তারিখে, 4 তারিখে এসেও অনেকে ইনভলভ হয়েছে, এবং 5 তারিখে হাসিনা পালাই গেছে। 5 তারিখে পালায় যাওয়ার ফলে কি হয়েছে দেখেন, আমাদের মাথায় যে জুলাই ঢুকবে, অনেকের মাথায় জুলাই ঢুকার পর্যাপ্ত সময় পায় নাই। এই জন্য এই ধরনের ন্যারেটিভ ইউজ করাটা ইজিয়ার হয়েছে ওই সময়টাতে। তো আমরা অনেককে অনেকভাবে চাইলে ব্লেম করতে পারি, বাট ব্যাপারটা হচ্ছে যে জনগোষ্ঠীটা হাসিনা পালায় যাবে সেটার জন্য প্রিপেয়ার্ড ছিল না, তাদের জন্য এইটা মানে বেশ একটা হেভি ব্যাপার হয়েছে। যে না, আমরা তো ফেরেশতা, আমরা হাসিনাকে খেদাই দিছি, আমরা এখন ফেরেশতা হয়ে গেছি, উই হ্যাভ টু বিহেভ লাইক ফেরেশতাস, অ্যাঞ্জেলস। কিন্তু ভাই, মানুষ তো অ্যাঞ্জেল না, মানুষ তো মানুষের মতো করেই আচরণ করবে। বঙ্গবন্ধুর মূর্তি কেন ফেলে দেওয়া হলো? তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ছবি কেন পদদলিত করা হলো? মানে ভেতরের যে আওয়ামীপনা, ইনডক্ট্রিনেশন গত 15-20 বছরের, ওইটা তো যায় নাই তখনও। এই জন্য তাদের কাছে এইটা মনে হচ্ছে যে না, ঠিক আছে, হাসিনা খারাপ হইতে পারে, বাট বঙ্গবন্ধু তো খারাপ হইতে পারে না। এই যে জায়গাটা, এইটা প্রথম পাবলিক স্পেসে অ্যারাইজ করতে হচ্ছে, এতক্ষণ যা হয়েছিল তার পক্ষে ছিলাম, এখন যা হইতেছে তার পক্ষে নাই, এটার মাধ্যমে। নেক্সট যেটা আসলো, আপা ফিরবে, যেটা এখনো চলতেছে, খুব পপুলার ন্যারেটিভ। এবং আমরা হয়তো জানি যে বাংলাদেশিদের গড় IQ 74 বলে একটা জনশ্রুতি আছে। তো দেখেন, এটা তো অ্যাভারেজ, তাই না? অ্যাভারেজ মানে কি, অনেকের এর চাইতে বেশি আছে, অনেকের এর চাইতে কম আছে। তো যাদের কম আছে তাদেরকে এই বুঝার একটা ভালো উপায় হচ্ছে কি, আপা ফিরবে, এটা এখন যারা বিশ্বাস করে, এদের অ্যাভারেজ IQ 74-এর চাইতে কম, ইউ ক্যান ডিটেক্ট ইট এবং একদম প্রুফ করতে পারবে। এরপর দেখেন, ইম্পর্টেন্ট ন্যারেটিভসও ছিল নিউ রিপাবলিক যে কনসেপ্ট। পিনাকি ভট্টাচার্যর সঙ্গে পরিচয় আছে যাদের, তারা খুব ভালো করে জানবেন 2015-16 সাল থেকেই নতুন বাংলাদেশ, নিউ রিপাবলিক, এই যে আলোচনাটা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল যে এরেনা, সেখানে চলে আসছিল 15-16-তে। কেন 14-তে যখন আওয়ামী লীগ একবার ক্ষমতা নিয়ে ফেললে এবং বোঝা গেল সে একটা ফ্যাসিস্ট স্টেট বানায় ফেলছে, তো তখন এটা থেকে বাইর হওয়ার কোনো রাজনৈতিক পথ আর দেখা যাচ্ছিল না। আপনি ইলেকশনের মাধ্যমে কাকে হারাবেন যে ইলেকশন রিগিংয়ে একদম মাস্টার ক্লাস করে ফেলছে? সম্ভব না। তো ওই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে না, অন্য একটা উপায় বের করতে হবে, এবং সেটা অভ্যুত্থানের পথে। অ্যান্ড নিউ রিপাবলিকের কনসেপ্টটা ওই সময় গ্র্যাজুয়ালি পপুলার হওয়া শুরু করে। এখন নিউ রিপাবলিকের এটাকে তো বিভিন্ন জন বিভিন্নভাবে ডিফাইন করছে, মানুষের চিন্তায় ফারাক ছিল। তো আমার রিপাবলিক হয়তো আপনার রিপাবলিকের সাথে মিলবে না, বাট একটা নিউ রিপাবলিকের চাওয়া ছিল মানুষের মধ্যে। মানুষ চাইছে যে সংবিধানের জোরে হাসিনা টিকে ছিল, এই সংবিধানকে ফেলে দেওয়া হবে। মানুষ চাইছে হাসিনার শেষ আশ্রয় যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো টিকে থাকবে। তো এই যে কনসেপচুয়াল ব্যাপারগুলা নিউ রিপাবলিকের চিন্তার মাধ্যমে আমাদের অনেকের মধ্যে জাগ্রত ছিল। নিউ রিপাবলিকের আইডিয়াটা নিয়ে আলাপ হয়েছে, অনেক কাজ হয়েছে খুবই কম, সত্যি কথা বলতে। তো ইভেনচুয়ালি এইটার মানে কিছুদিন আলাপ আকারে থাকলেও একদম ইফেক্টিভ হয় নাই। তবে অনেকের মাথায় রয়ে গেছে যে আমাদেরকে কোনো একদিন একটা নতুন বাংলাদেশ বানাইতে হবে, যেখানে জুলাইয়ে আমরা যে মোরাল হাইটে চলে গেছিলাম, ওইটা হবে আমাদের স্ট্যান্ডার্ড। আমরা যে সামান্য জিনিস নিয়ে চুরি চামারি খুন খারাপি করি,
ওইটা আমাদের মোরাল স্ট্যান্ডার্ড হবে না। দেখেন মার্টিন লুথার, এটা মার্টিন লুথার কিং না, প্রোটেস্ট্যান্ট রিফরমেশনের জনক মার্টিন লুথারের কথা বলতেছি। উনি এখন থেকে 500 বছর আগে ওনার বইতে লিখে গেছেন যে ওন ওয়ার এগেইনস্ট দ্য টার্কস, বইটার নাম। এখানে লিখে গেছেন যে আমরা জার্মানরা হইতেছে আধা শয়তান আধা মানুষ। দেখেন উনি জার্মান জাতি সম্পর্কে বলতেছেন। তার 200 বছর পরে ইমানুয়েল কান্ট বলতেছে যে ইফ উই ডোন্ট হ্যাভ এনি হিস্ট্রি উই হ্যাভ টু ক্রিয়েট হিস্ট্রি, 200 বছর পরে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এটার মাধ্যমে যে আমাদের যদি সামনে উদাহরণটা এরকম আছে যে জাতিটার 500 বছর আগে কোনো ইতিহাস ছিল না, বা 250 বছর আগেও তেমন উল্লেখযোগ্য ইতিহাস ছিল না, মোরালিটি ছিল একদম, মোরালি তারা ছিল ব্যাংক্রাফট, একদম মানে বেসিকের চাইতে বেসিক বেয়ার মিনিমামটাও তাদের মধ্যে অ্যাডপ্টেড ছিল না। ওই জায়গা থেকে তারা ন্যাশনাল মোরালিটি ক্রিয়েট করছে এবং ন্যাশনাল ইন্সপাইরেশন ক্রিয়েট করে তারা একটা গ্রেট নেশন আকারে 400 বছরের ভিতর দাঁড়ায় গেছে। তো এই জন্য মানে বড় জাতি হইতে গেলে, সফল জাতি হইতে গেলে আমাদেরকে বড় লক্ষ্য সেট করতে হয়, এবং এই বড় লক্ষ্য সেট করার জায়গাটা ছিল নিউ রিপাবলিক, নতুন বাংলাদেশের চিন্তাটা। তো এইটা নিয়ে আমার মনে হয় যে আরও কাজ করার জায়গা আছে, কিভাবে আমরা 10 রকম চিন্তার লোক এক জায়গায় বসে একটা সিমেন্টাইজেশনের কাজ করতে পারি, এটার জায়গা আছে। এরপর আমরা দেখব জুলাইয়ের ন্যারেটিভ এবং পোস্ট জুলাইয়ের ন্যারেটিভের কথা বলতেছিলাম। এরপর আমরা দেখব যে 3 রকমের ন্যারেটিভ ধীরে ধীরে ডমিনেন্ট হয়ে ওঠে। একটা হচ্ছে ইন্টারিমের মেয়াদ দীর্ঘায়নের ন্যারেটিভ। অনেকেই মনে করতেছিল যে বাংলাদেশের পলিটিশিয়ানরা দে আর টু করাপ্টেড টু গেট ইন টু পাওয়ার, এরা পাওয়ার সামলাইতে পারবে না এবং দেশকে পলিউট করে ফেলবে, ইন্টারিম আছে ভালো আছে। এবং এইটা হচ্ছে মধ্যবিত্তের মধ্যে বেশ পপুলারিটি পাওয়া একটা ন্যারেটিভ, যে ইন্টারিম আরও অনেকদিন থাকুক, ইলেকশন পরে হইলেও সমস্যা নাই, এইটা অনেকে মনে করতো। ইভেন আমরা বলবো যে সমাজের অপেক্ষাকৃত কম এম্পাওয়ার্ড অনেকের মধ্যেও এইরকম একটা ন্যারেটিভ এস্টাবলিশ হয়েছে। দ্বিতীয় যে ইয়েটা ছিল, ন্যারেটিভটা ছিল 47, 71 এবং 24-এর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের একটা ন্যারেটিভ। কেউ কেউ একটাকে এম্পাওয়ার করছে বা একটাকে প্রায়োরিটাইজ করছে। 47-কে আমরা দেখছি যে শিবিরপন্থী অ্যাক্টিভিস্ট যারা বা জামাতপন্থী অ্যাক্টিভিস্ট যারা 47-কে তারা প্রায়োরিটাইজ করছে। 71 নিয়ে হঠাৎ করে বিএনপি এবং আমরা বলবো যে নবগঠিত এনসিপির একটা অংশ তারা খুব সিরিয়াস হয়ে গেছে 71 নিয়ে, যে তাদের কাছে মনে হয়েছে 71 সম্ভবত বিপদের মুখে। অ্যান্ড 24-কে অনেকে মানে সোল একটা মানে স্টার্টিং পয়েন্ট আকারে প্রমোট করা শুরু করছে। এই প্রবণতাটা আমরা দেখি যে এনসিপির একটা গ্রুপের মধ্যে। কে সঠিক কে ভুল এই বয়ানে যাওয়ার সুযোগ আসলে আজকে নাই, কিন্তু এই যে 3টা জিনিসকে মুখোমুখি করা এটা খুব প্রবলেমেটিক ছিল এবং এইটা একটা দ্বিধার তৈরি করছে যে আমি 47পন্থী না, আমি 71পন্থী না, 24পন্থী। ভাই তুমি বাংলাদেশি, এইখানে এই যে 3টা সালকে ক্যাশ করছে 3টা ভিন্ন পলিটিক্যাল পক্ষ, একবার মুসলিম লীগ, একবার আওয়ামী লীগ, এবং পরবর্তীতে 24-কে ক্যাশ করার ক্ষেত্রে আমরা বলবো বাংলাদেশে এক্সিস্টিং যে কয়টা পলিটিক্যাল পার্টি আছে সবাই কম বেশি এখানে পার্টিসিপেট করেছে। কিন্তু যারা কোনো কিছু আসলে ভালো করে ক্যাশ করতে পারেন দে আর পিপল। এবং এই 3টা জায়গাতে লড়াইয়ের প্রধান পার্টি ছিল পিপল, লড়াইটা মেইনলি তারাই করছে। ধরেন 3টা পলিটিক্যাল পার্টি যদি এখন আমরা বলি, বা এরা ছাড়া আরও যে পলিটিক্যাল পার্টিগুলো আছে সবাই মিলে কিন্তু 17 বছর ফাইট করছে, বাট রেজাল্ট আনতে পারেনি যতক্ষণ জনগণ কিনা মোবিলাইজড হয়েছে। সো ওই ফাইটিং গ্রুপ একটা ছিল সবসময়, সেটা পিপল। সাফারার গ্রুপ একটা ছিল, সেটা পিপল। সবচেয়ে কম এম্পাওয়ার্ড হয়েছে পিপল। সো এই 3টা সাল নিয়ে আসলে যুদ্ধ করার কিছু নাই, আমরা এমনিও ধরা খাচ্ছি, অমনিও ধরা খাচ্ছি। আমাদের কাজ হচ্ছে নিজেদের যে পাওনা এটা বুঝে নেওয়া রাষ্ট্রের কাছ থেকে এবং রাজনৈতিক পক্ষগুলোর কাছ থেকে। রাজনৈতিক দল বললাম না, পক্ষ বললাম, কারণ দলের বাইরেও অনেক সময় দেখা যায় একটা রাজনৈতিক দলের এক্সটেনশন থাকে যাদেরকে নিয়ে রাজনৈতিক পক্ষ নির্মাণ হয়। অ্যান্ড লাস্টলি 3 নম্বর যে নেগেটিভ ছিল ইন্টারিমের দ্রুত নির্বাচনে বাধ্য করতে চাওয়ার নেগেটিভ। ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর একটা ছিল কিনা, এই যে ন্যারেটিভ এটাও বিভিন্নভাবে পপুলার হয় এবং ইন্টারিমকে দ্রুত স্টেপ ডাউন করার জন্য প্রেশারাইজ করা হয়। দিস ওয়াজ অ্যানাদার ন্যারেটিভ। এইগুলাকে পরবর্তীতে বিভিন্নভাবে ঘুরায় ফিরায় নিয়ে আসা হয়েছে, কিন্তু মোটের উপরে এই 3টা ন্যারেটিভ চলছে। তো এখন এতে ক্ষতি হয়েছে কি, লাভ হয়েছে কি, এটা যদি আমরা দেখি, দেখেন আগে ন্যারেটিভ ছিল সত্য নির্মাণ ও মিথ্যার মোকাবেলার জনতার হাতিয়ার। ন্যারেটিভটা
জুলাইয়ের পরে হয়ে গেছে দলীয় স্বার্থ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েলের কৌশল, জনতার হাতিয়ার থেকে পলিটিক্যালদের হাতিয়ারে পরিণত হয়ে গেছে। প্রথম সমস্যা। ফলে কি হয়েছে, জনগণ এটার সাথে নিজেকে ডিসঅ্যাসোসিয়েট করা শুরু করছে। নেক্সট যেটা হয়েছে যে দেখেন, আগে এটা ছিল জাতীয় ঐক্যের একটা প্রচেষ্টা, কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, শয়তানকে বিদায় করতে পারি, এইটা। কিন্তু পরে হয়ে গেল কি, এটা হচ্ছে দলীয় মত চাপায় দেওয়ার প্রচেষ্টা। যার দলের নেগেটিভ বাজরা বেশি পাওয়ারফুল অনলাইনে, দেখা গেছে তার মত টিকে যেতেছে, এই যে ব্যাপার। নেক্সট, যে আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে জিনিসটা ছিল আপোষহীন, জুলাইয়ের পরে হয়ে গেছে পরস্পরের বিরুদ্ধে আপোষহীন। না ভাই, তোমাকে আমি সহ্য করতেছি না। দেখেন, আওয়ামী লীগের সমালোচনা এবং মোকাবেলা করতে হবে, কিন্তু সেটা আমার দেখানো উপায়ই করতে হবে। ইটসেলফ অ্যান আওয়ামী লীগ অ্যাপ্রোচ। এরপর এখন দেখেন, এর ফলে কিছু সামগ্রিক সমস্যা তৈরি হয়েছে, যেটা আমি উল্লেখ করতে চাই। যে দেখেন, 1 নাম্বার, জাতীয় হতাশার পুনরুৎপত্তি। 2009-এ কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এটা যাদের মনে আছে তারা খুব ভালো করে জানে। মানুষ হতাশ হয়ে গেছিল 2006 সালে। মানুষ অলরেডি বিরক্ত, হতাশ। দুই নেত্রী বারবার বসে, কোনো সলিউশন হয় না। এখন তলোয়ারের সাথে তো গর্দনের সলিউশন হবে না, এই জন্য হয় নাই। তো যাই হোক, আমরা যেখানে যাইতে চাইতেছি, যে মানুষ হতাশ ছিল পলিটিক্যাল পক্ষগুলোর উপরে, সেই হতাশাটা মানুষের মধ্যে আবার ব্যাক করছে জুলাই 6 মাস যাওয়ার আগেই। প্রথম, এই জাতীয় আশা থেকে জাতীয় হতাশার পুনরুৎপত্তি। দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিস্টদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। এরপর আমি বলবো রাষ্ট্রপতির অপসারণ না হওয়া। এই কথাটা আজকে এখানে দাঁড়ায় বলাটা বিপজ্জনক, কিন্তু এটা আমি বলাটা কন্টিনিউ রাখবো, যে রাষ্ট্রপতির অপসারণ হওয়া দরকার ছিল এবং সেটা হয় নাই। নেক্সট, জনগুরুত্বপূর্ণ রাষ্ট্রীয়, বেসামরিক ও সামরিক পদে থাকা ফ্যাসিস্ট দোসরদের স্বপদে থেকে যাওয়া। এটা সম্ভব হয়েছে কারণ নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত হয়েছে, তাদের এগেনস্টে কোনো কমন ন্যাশনাল ন্যারেটিভ তৈরি না করে। এরপর যেটা বলবো, যে জাতীয় যে বৃহত্তর লক্ষ্য ছিল, যে একটা নতুন উচ্চতায় যাবে, নতুন একটা বাংলাদেশ হবে, যেইটা কারো গোলামি করবে না, এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে মানুষ সরে গেছে, সরে গিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট লস অফ জুলাই। অ্যান্ড শেষ পর্যন্ত যেটা হয়েছে, নতুন বাংলাদেশ তৈরির বদলে ক্ষমতার রদবদলের মাধ্যমেই জুলাইয়ের যে অর্জনটা সীমিত হয়ে গেছে অনেকটা। এটা এখন পর্যন্ত অনেকে হয়তো অ্যাকসেপ্ট করবে না, কিন্তু চোখের সামনে যা দেখতেছি তাতে এর চেয়ে ভিন্ন কিছু বলার সুযোগটা আসলে কম। এখন যারা সামনের দিনে কিছু করতে চান, তাদের জন্য কয়েকটা মাত্র লাইন বলে আমি শেষ করব। 1 নম্বর হচ্ছে, দেখেন, আমরা যারা লিখতে চাই বা সামনে লিখব, তারা কয়েকটা কাজ করলে মোটামুটি আমরা জুলাইকে তাজা রাখতে পারবো অনেক বছর। 1 নম্বর হচ্ছে ক্রিয়েশন অফ ন্যাশনাল পারসুট। আমরা দৌড়াবো, কিসের পিছনে দৌড়াবো, এইটা আমাদের ডিফাইন করতে হবে অ্যাজ এ নেশন। জাতীয় লক্ষ্য কি হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা সেটার জন্য কতটুকু পেইন নিতে তৈরি। আমরা কি ইরানের মতো লড়াই করব, নাকি আমরা অন্য কোনো রাষ্ট্রের মতো লড়াই করব। মানে আমাদের লক্ষ্যে যাওয়ার জন্য একটা পেইন নিতে হবে, এই পেইনটা আমরা কতটুকু নিতে তৈরি, এই পেইন টলারেন্স ক্রিয়েট করতে হবে, নাইলে আপনি হতাশ হবেনই। অ্যান্ড নেক্সট, ক্রিয়েশন অফ কমন কালচারাল আইডেন্টিটি। আমাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে, যে তোমার এই জিনিসটা আমি টলারেট করতে পারতেছি, তাইলে এইটা একটা কমন গ্রাউন্ড, এইটা টলারেট করতে পারছি, এরকম 20টা কমন গ্রাউন্ড নিয়ে একটা নিউ কালচারাল আইডেন্টিটি ডেভেলপ করতে হবে। কেন? কারণ এখন পর্যন্ত কালচারাল আইডেন্টিটি যা আছে, কম বেশি আওয়ামীফাইড আইডেন্টিটি, কম বেশি। কারণ কি, আমরা এটা নিয়ে যথেষ্ট কাজ করি নেই। লাস্ট, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ভ্যালুর প্যারামিটারগুলো ডেভেলপ করতে হবে। খেয়াল করেন, একজন বাংলাদেশি তার ভ্যালুজ কি? মেয়েদের ওড়না নিয়ে সমালোচনা করা, বা ধরে ধরে টান দেওয়া, বা অনলাইনে মেয়েদেরকে গালাগালি করে বুলিং করে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া, এইটাকে একজন বাংলাদেশির ভ্যালুজ হইতে পারে? অনলাইনে একজন আরেকজনের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে নোংরামি করা, এটা কি বাংলাদেশি ভ্যালুজ হতে পারে? যারা এইগুলি করে তারা কিন্তু কোনোদিন বাংলাদেশকে কোনো একটা উচ্চতায় নিয়ে যেতে পারবে না, এবং মনে হয় না দেখতেও তারা চায় সেই জায়গাটায়। তো কি কাজগুলা করলে তুমি নতুন করে একটা জাতি নির্মাণ করতে পারবা এবং কোনটা করতে পারবা না, এই জায়গাটা যদি ক্লিয়ার না থাকে, তাইলে আসলে কোনো জাতি তৈরি হবে না। তো আমার জায়গা থেকে মনে হয় যে যারা ফিউচারে জুলাই কেন্দ্রিক লেখালেখি করবে, একজন লেখক হিসেবে আমি বলতে পারি, এই জায়গাগুলোর বোঝাপড়া ক্লিয়ার হয়ে বা ক্লিয়ার করার চেষ্টা করে তারপরে জুলাই নিয়ে কাজ করতে থাকা এবং লেখালেখি করা, এইটা গুরুত্বপূর্ণ। আপনি লিখবেন, লিখতে লিখতে শিখবেন, বাট শেখার একটা
সক্রিয় কর্মপ্রয়াস থাকাটা জরুরি। জুলাইয়ের পরের নেগেটিভ নিয়ে কথা যথেষ্ট বলেছি, অনেকে হার্ট হয়ে থাকতে পারেন, বাট আমার জায়গা থেকে আমি সত্যকে যতটা বুঝেছি এটা তার কাছাকাছি ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।